বিপ্লবী রাসবিহারী বসুর ব্যাপারে বাঙালিকে আমি নতুন করে কি বলবো, এমন কি বলবো যেটা আপনি জানেন না? ওয়েল, একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বাইরে একটি দেশে রাসবিহারী বসু তার বিপ্লবী কর্মকাণ্ডের জন্য যতটা বিখ্যাত, তার থেকে বোধহয় একটু বেশি বিখ্যাত তার রান্নার জন্য, এবং সেই দেশটি হচ্ছে জাপান। 1915 সালে ভারত ত্যাগ করে জাপানে চলে যেতে বাধ্য হন রাসবিহারী। ইংরেজ পুলিশ তখন তার পেছনে লেগে রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, তখন কিন্তু অবস্থা একটু অন্যরকম ছিল। ইংল্যান্ড আর জাপানের মধ্যে তখনও সম্পর্ক ভালো। প্রথম বিশ্বযুদ্ধে জাপান আর ইংল্যান্ড একই তরফে যুদ্ধ করেছিল। কাজেই ইংরেজ পুলিশ তখন জাপানি সরকারকে চাপ দিচ্ছে টু হ্যান্ড ওভার রাসবিহারী বসু। ওদিকে জাপানের রাজনৈতিক মহলে রাসবিহারীর সমর্থক কিন্তু অনেকেই ছিলেন। তারাই রাসবিহারীকে সেখানে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু তাতে খুব যে সুবিধে হয় তা নয়। একের পর এক বাড়ি বদল করতে, জায়গা বদল করতে বাধ্য হন তিনি। সেই বাড়ি বদল করতে করতেই তার আলাপ হয় আইজো আর কোকো সোমার সঙ্গে। আইজো আর কোকো সোমা তখন থাকতেন টোকিওরই একটি সাবর্বে, যার নাম শিনজুকু। সেখানে তাদের একটি বেকারি ছিল, যেটার নাম ছিল নাকামুরায়া। সোমা পরিবার রাসবিহারী বসুকে লুকিয়ে রাখার দায়িত্ব নেয়। তাদের বেসমেন্টে তারা তাকে থাকার জায়গা করে দেয়, এবং পরিবারের সদস্য ছাড়া কাউকে রাসবিহারীর কাছে যেতে দেওয়া হতো না, পাছে বাইরে এই খবর প্রচার হয়ে যায় যে একজন ভারতীয় নাকামুরায়া বেকারির বেসমেন্টে লুকিয়ে রয়েছেন। ধীরে ধীরে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়। জাপানের সঙ্গে পশ্চিমের দেশগুলোর সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়। তার ফলে রাসবিহারীকে গ্রেপ্তার করে ভারতে পাঠানোর আর প্রশ্ন থাকে না। কিন্তু রাসবিহারী বসু যে জাপানে রয়েছেন, তিনি জাপানের নাগরিকত্ব কিন্তু পাচ্ছেন না। এটার কি ব্যবস্থা করা যায়? ততদিনে সোমা পরিবারের কন্যা তোশিকো আর রাসবিহারী বসুর মধ্যে খানিকটা ঘনিষ্ঠতা হয়েছে। জাপানি একজনই সাজেস্ট করেন যে এদের দুজনের বিয়ে দিয়ে দিলে কেমন হয়। বিয়ের প্রস্তাব যখন তোশিকোর কাছে নিয়ে যাওয়া হয়, তোশিকো নাকি 3 সপ্তাহ সময় নিয়েছিলেন হ্যাঁ বলতে। তবে শেষমেশ 1918 সালে রাসবিহারী বসু এবং তোশিকো সোমার বিয়ে হয়। 2 সন্তানের জন্ম দেন তোশিকো, বড় ছেলে, ছোট মেয়ে। রাসবিহারী বসু তার জাপানি বধূকে শাড়ি পরতে শেখান, বাংলা বলতে শেখান। সবই ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে 1924-25 নাগাদ তোশিকো অসুস্থ হয়ে পড়েন এবং খুব অল্প সময়ের মধ্যেই মারা যান। শোকস্তব্ধ রাসবিহারী বসু নিজেকে কাজে ডুবিয়ে দেন। সেই সময়ে সোমা পরিবারের নাকামুরায়া বেকারি একটু স্ট্রাগল করছে। চারপাশে অন্য অনেক রেস্তোরাঁ, অনেক বেকারি খুলে গেছে। কি করা যায়? রাসবিহারী বসু তার শ্বশুরমশাইকে দিলেন একটি অভিনব আইডিয়া। তিনি আইজো সোমাকে বললেন যে তারা বেকারির সঙ্গে সঙ্গে একটি ক্যাফে এবং রেস্তোরাঁ শুরু করুক, এবং সেই ক্যাফেতে সার্ভ করা হবে একটি বিশেষ ডিশ, যেটা তখন জাপানে কোনো রেস্টুরেন্টে সার্ভ করা হতো না। জাপানিরা এই ডিশটাকে বলে ইন্দো কারি, ইন্ডিয়ান কারি। আপনার আর আমার ভাষায় মুরগির ঝোল। আগে হ্যাঁ, রাসবিহারী বসু সোমা পরিবারকে শেখান এই মুরগির ঝোল কিভাবে রান্না করতে হয়, তার প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্ট কোনটা কতটা মাপে দেওয়া হবে, এক্স্যাক্ট রেসিপি কি, সমস্ত কিছু তিনি তাদের শিখিয়ে দেন। আর বলা হয় যে সেই মশলা যখন কষা হয়, তার গন্ধেই শয়ে শয়ে কাস্টমার সোমাদের এই নতুন রেস্টুরেন্টে আসা শুরু করে। 1927 সালের 12 জুন প্রথমবার নাকামুরায়া বেকারির রেস্টুরেন্টে সার্ভ করা হয় এই ইন্দো কারি, এবং আইজো পরিবার একে বলে দ্য টেস্ট অফ লাভ অ্যান্ড রেভলিউশন। 1945 সালে রাসবিহারী বসু টোকিওতেই মারা যান। কিন্তু নাকামুরায়া বেকারির কি হয়? 1 শতাব্দী পরেও সেই নাকামুরায়া বেকারি এখনো টিকে রয়েছে, এবং টিকে রয়েছে বললে কম বলা হয়, রমরমিয়ে চলছে। নাকামুরায়া এই মুহূর্তে জাপানের একটি অত্যন্ত পরিচিত নাম। তারা একাধিক ব্রাঞ্চ খুলেছে, একাধিক ফ্যাক্টরি খুলেছে। শুধু রেস্টুরেন্ট নয়, তারা প্যাকেজড খাবারও বিক্রি করে। তবে এই রমরমে ব্যবসার মাঝখানে তাদের শিনজুকুর ব্রাঞ্চ কিন্তু এখনো রয়েছে। পুরনো বিল্ডিং ভেঙে বিরাট বড় নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, আর সেখানে রেস্টুরেন্টে আজও সার্ভ করা হয় রাসবিহারী বসুর শেখানো এই ইন্দো কারি।
একজন ছবি তুলে ইন্টারনেটে আপলোডও করেছিলেন। এই দেখুন, চিকেন কারি, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ফোড়নে শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল সেটাও দেখা যাচ্ছে। আর তার পাশে মেনুতে লেখা রয়েছে যে নাকামুরা এই প্রথম জাপানে অথেন্টিক ইন্ডিয়ান কারি সার্ভ করে, আর সেটা রান্না করতে তাদের শিখিয়েছিলেন একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। এই যে ঐতিহাসিক রেসিপি, এই মুরগির কারির রেসিপি, এই রেসিপিতে সামান্যতম কোনো পরিবর্তন যদি আনতে হয়, কোনো ইনগ্রিডিয়েন্ট যদি চেঞ্জ করতে হয়, মশলার প্রপোর্শন যদি চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু নাকামুরার প্রেসিডেন্টের ডাইরেক্ট অ্যাপ্রুভাল লাগে। রিসেন্টলি একজন ফুড ক্রিটিক খেয়ে এসেছিলেন এই ইন্দো কারি। কতটা অথেন্টিক ডিশটা? তিনি লিখেছেন একেবারেই অথেন্টিক এবং ভারতীয় খাবারের মতোই খেতে, যদিও সেটা রান্না করছেন কিন্তু একজন জাপানি। রেসিপিতে টমেটো ব্যবহার হয় না, তার জায়গায় টক দই ব্যবহার করা হয় টু ব্রিং এ স্লাইটলি ট্যাঙ্গি ফ্লেভার, আর গ্রেভিটাকে ঘন করার জন্য ব্যবহার করা হয় আলু। তো এই হচ্ছে রাসবিহারী বসুর রান্নার গল্প। তিনি প্রথম জাপানে নিয়ে আসেন মুরগির ঝোল, আর তারপর জাপানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই কারি অ্যান্ড রাইস। বিপ্লব অনেক রকমেরই হতে পারে, এক্ষেত্রে খাদ্য বিপ্লব। অগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস, এবং স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে, বিপ্লবীদের ব্যাপারে যদি আরো গল্প শুনতে চান, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।